নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। শীত পড়ছে না বলে আমাদের একটা আক্ষেপ ছিল, কিন্তু গত দুদিনে সেই আক্ষেপটা বোধহয় আর নেই। আসলে শীত ভালোই পড়েছে এবং সকালটা মোটামুটি দুদিন যাবৎ আমরা দেখছি যে কুয়াশার চাদরে মোড়াই থাকছে শহর। সে যাই হোক, আমরা যেমনটা থাকি সকালবেলায় কিছু গান, কিছু কবিতা নিয়ে চলে আসি আপনাদের শোনাবো বলে, ঠিক তেমনি চলে এসেছি। চায়ের কাপ হাতে নিয়ে আমাদের সঙ্গে থাকুন প্রতিদিনের মতো। আমাদের সঙ্গে আছে বাচিক শিল্পী অপর্ণা গোস্বামী, সুপ্রভাত। আছে স্পন্দিতা গোস্বামী, সুপ্রভাত। আছেন অলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত। আমরা আসলে এতটা কুয়াশা বাইরে, আমার বলতে ইচ্ছে করছিল যে এতদিন ধরে আমরা ভীষণ হতাশায় ছিলাম যে শীত পড়ছে না, শীত পড়ছে না। কেউ কেউ বলছে যে ডিসেম্বর মাস চলে যাচ্ছে, শীতই পড়ছে না, কিন্তু আজকে আসার সময় একেবারে হাড়ে হাড়ে টের পাওয়া যাকে বলে আর কি। আজকে মানে কুয়াশাটা বৃষ্টির মতোই, একদম বৃষ্টির মতো পড়ছে। কিন্তু যাই হোক, আমাদের তো আসতেই হবে এবং আমরা গান বাজনা নিয়েই থাকবো সকালটা। অপর্ণা কার কাছে যাব, মানে স্পন্দিতার কাছে না অপর্ণার কাছে ভাবছি? শুরু করছি আমি, যেহেতু আমাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর একদমই ওতপ্রোতভাবে জড়িত। তো ঠাকুরের একটি মানে প্রভাতী কবিতা বা গীতাঞ্জলি থেকে নেওয়া, গীতাঞ্জলি 48 থেকে। তো শুরু করছি, চলো। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারে নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আসিবছে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারিদিকে গান বেজে ওঠে, চারিদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশ খানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে, সবার পাতে সবার হাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি, আমার মিলাখ অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি, আমার ঘুচুক অবসাদ, সকল গৃহে বুলাইয়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি, আমার মিটুক সর্বসাধ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। বাহ, ভীষণ ভালো। মানে সকালটা একটা খুব ভালো কবিতা শুনে আমরা শুরু করলাম। কবিতাটা যতবার শুনি জানিস তো মনে হয় যে মানে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার কিংবা প্রকৃতির কাছে নত যেন হওয়ার এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে। আমরা জানি আমরা প্রকৃতির উপর ভীষণভাবে নির্ভর, কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা হয়তো আমরা খুঁজে পাই না। এই কবিতাগুলি পড়লে মনে হয় এটা বোধহয় ঠিকঠাক হলো, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো হলো কবিতাগুলির মধ্যে দিয়ে। স্পন্দিতার কাছে যাব। যেহেতু মা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলেন, আমিও এই রেশটাকে আগে নিয়ে যাই। নির্ঝরে স্বপ্নভঙ্গ।
আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত শোক আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, ভীষণ ভালো। স্পন্দিতা খুব ভালো পড়বে। আর সেই সঙ্গে বলছিলাম তুমি তো নাচও করো, তাই না? এখন কোনটা বেশি ভালো লাগছে, মানে নাচটা না কবিতাটা? এটা অতিরিক্ত একটা জটিল প্রশ্ন। ওহো, দুটোই সমান, দুটোই ভালো। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কবিতার প্রতি একটু প্রেমটা বেশি হয়ে যায় না? বড় হওয়ার সাথে সাথে কবিতাটাকে ভালোভাবে আরো অনুভব করা যায়। হ্যাঁ, সেই নাচটা তো আছেই সঙ্গে। মানে ছোটবেলায় আমার যেটা হতো আর কি, ছোটবেলায় কবিতার প্রতি একটা ভয় ভয় ছিল যে মুখস্থ করতে হবে। কিন্তু যত বড় হয়েছি নাচের প্রতি সমান শ্রদ্ধা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু কবিতার প্রতি ভালোবাসাটা বেড়ে গেল আর কি। মানে তখন আমরা আসলে কবিতাটার মানেটা বুঝতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এইজন্য একদম ভাষাটার জন্য ভালোবাসতে ইচ্ছে করে। একদম একদম। আচ্ছা অলোকেশ দা, আমি একজন এখানে মা মেয়ে বসেছে, আমি একজনকে মানে মেয়েকে বলছি তুমি আর মাকে বলছি তুই করে, এর একটা কারণ আছে। এটার একটা কারণ আছে, মানে আমি কেন বলছি যে অনেকেই ভাবে বা যিনি বড় আছেন তাকে তুই করে বলা হচ্ছে এবং যিনি ছোট তাকে তুমি বলা হচ্ছে। মানে আমরা একসঙ্গে পড়েছি, তাই মানে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি না আর কি। অনেক ছোটবেলার, মানে সেই ওয়ান থেকে, খুব ছোটবেলা থেকে, তাই ওই তুমি তুই থেকে আর বেরোনো যাচ্ছে না আর কি। আমরা আসলে ছোটবেলায় একসঙ্গে নাচে গানেই বড় হয়েছি। একদম একদম। আপনারা এবার কি শুনবো? এবার আমার সবচেয়ে প্রিয় কবিতা, অনেকটা এটা প্রার্থনার মতোই আর কি।
রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ, ভীষণই ভালো লাগার একটা কবিতা। একটু মাইকটাকে নিয়ে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। মনে মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বড়ি, এ কি কথা রাজাধিরাজ? আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, খুব ভালো। আমার খুব একটা প্রিয় কবিতা। মানে কবিতাটার মধ্যে কি আছে জানি না, ভীষণ ভালো লাগে পড়তে, তাই না? ভালো লাগে, আবার মনে হয় যেন একটা অনুভূতি হয়। এটা আমি মেয়েকেও সবসময় বলি যে কাউকে কোনো কিছু দিলে মানে আমার শেষ হয় না। ঠিক ঠিক ঠিক, একদম। এবং এই কবিতাটাও সেটাই বলার। সেটা শুধু বস্তু না, যে কোনো বিষয় মানে আমরা বলি। এবং প্রেম বলো, ভালোবাসা বলো, একদম মানে একটা বলা হয় না যে তুমি যা দেবে তার রিটার্ন পাবে। যিনি ওপরে বসে আছেন, স্রষ্টা বা যাই হোক, আমরা যে যেভাবেই চিন্তা করি পাওয়ার, তিনি অন্ধ, তিনি দেখছেন না কে কি করছে, কিন্তু যা যে চাইছে তার দ্বিগুণ দিয়ে দিচ্ছেন। এবার কেউ যদি খারাপ কিছু চায় অন্যের জন্য, সেটা হয়তো তার জন্যও খারাপ হয়ে যেতে পারে, কারণ তিনি তো অন্ধ, তিনি দেখছেন না। তো তুমি যা চাইছো তা দেবে তোমাকে, এই জিনিসটা বলা হয়। তো এই কবিতাটা যখনই পড়ি আমার তখন মনে হয়, আর কবিতাগুলো এইরকম কিছু কিছু কবিতা আছে যে আমাদের সচেতন করে দেয়, আমাদের নৈতিক গুণগুলিকে একটু নাড়া দিয়ে দেয় যে আমরা কোথায় আছি বা কি করা উচিত, ইত্যাদি ইত্যাদি। স্পন্দিতার কাছে যাব আবার। আমার খুবই প্রিয় একটি কবিতা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি
হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দুহাতের 10 আঙ্গুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে, হে জননী, তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছি, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে, হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। বাহ, ভীষণ ভালো, দারুণ। আবার অপর্ণার কাছে যাব, কিন্তু এর আগে একটু জানবো অপর্ণা, মানে কবিতার প্রতি এই যে ভালোবাসাটা ঠিক কবে থেকে হয়েছে? মেয়েকে শেখাতে শেখাতে? একদমই তাই। এটা বেশ ভালো হচ্ছে আমার মনে হয়। মেয়েকে ছোটবেলায় কবিতা লোকে নিয়ে গেছিলাম। হুম। কেন নিয়ে গেছি জানি না, নিয়ে গেছি। যেহেতু আমি ছোটবেলায় নাচটা খুব ভালোবাসতাম, তো এটা তো করবে সেটা জানি, কিন্তু কবিতা লোক কাছেই ছিল আমাদের পাড়ায়, তো নিয়ে গেছি। ওইখান থেকে আসলে ওই ওই শুরুতে বললাম না যে ভাষা লোককে হয়তো টানে, একটা ভাষা, একটা ছন্দবদ্ধ ভাষা কারো হৃদয়কে ছুঁয়ে যায়, সেটা ওই কবিতা লোকে গিয়েই বুঝতে পারলাম আর কি। ঠিক। তো সেখান থেকেই শুরু। এই জিনিসটা খুব ভালো লাগে আমার, যে আজকাল মায়েরা, আমি এমন অনেক মাকে পাই এখানে যারা আজকে প্রতিষ্ঠিত, কিন্তু শেখাটা শুরু করেছেন অনেক বড় হয়ে মেয়ের সঙ্গে। এবার মেয়ে হয়তো বড় হয়ে গেছে, পড়াশোনায় মোটামুটি একটা গুছিয়ে এসেছে, এবার মা করছেন। এটা খুব ভালো লাগে, এটা প্রয়োজনও খুব। আমরা কিছু না কিছু তো করেছিলাম, ওইটাকে এখন ভীষণ মানে অভাব, মাঝখানে একটা গ্যাপ, হ্যাঁ, সংসারের জালে পড়ে যেটা হয় আর কি, অনেকেরই হয়, আবার কেউ কেউ রাখেন। যাই হোক, যাদের বন্ধ থাকে তাদের মনে একটা ছটফটানি থাকে, তো যে আবার কবে এগুলি শুরু করব। এবার যখন মেয়ে বড় হয়ে গেল, তখন নিজেকে আবার ওই জায়গায় নিয়ে যাও। ঠিক, মনটাও ভালো লাগে, সময়টাও ভালো কাটে, একদম অপেক্ষায় থাকি যে কখন কিছু একটা হবে, খবর পাবো, কবিতা লোক মানে বলবে যে ওই দিনটায় আসো। একদম। আমি একটা জিনিস বলি সবাইকে, যে আমাদের সকালে তো কবিতা কিংবা গান থাকে, গানের অনুষ্ঠান থাকে। সবাইকে আমি বলি যে আমাদের মন খারাপের একটা ব্যামো আছে, মানে হয়ে যায় আর কি কোনো না কোনো ভাবে আমাদের, বা খুব বেশি কাজের চাপেও আমাদের হয়। তো সকালটা যদি একটু গান কবিতা দিয়ে শুরু করা যায় না, অনেকটা এর থেকে রেহাই পাওয়া যায়। মানে সকালটা একটা কবিতা পড়ে বা কবিতা শুনে বা গান শুনে যদি, হ্যাঁ কাছে, হ্যাঁ আমি সেটা বলি যে টিভিটা অন করা থাকুক আর তুমি কাজ করতে থাকো, তো তখন দেখবে যে খুব ভালো লাগে। কখন কাজ শেষ হয়ে গেছে বোঝাও যায় না। আপনারা শুনবো এবার কি শোনাবে? এটা একটা মানে ভালো কবিতা, যেটা আমাদের যারা উত্তরাধিকার সূত্রে যারা বয়ে নিয়ে যায় আর কি, দায়িত্ব ভার যাদের থাকে একদম, তো সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি। এটাও খুব সুন্দর একটা লেখা। মানে এটা আমাদের দরকার যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে এটা দায়িত্বটা দেওয়া, ঠিক সেই হিসেবে আর কি। উত্তরাধিকার সূত্রে পেয়েছে শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু ওই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু
যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। ওইসব চাবিগুলো হলো সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওইসব চাবি দিয়ে ওই দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। বাহ, কি ভালো কবিতা, তাই না? খুব সুন্দর কবিতা, ভীষণ ভালো কবিতা এবং ভীষণ সত্যি কথা, ভীষণ তাই না? সত্যি ভীষণ ভালো লাগছিল কবিতাটা শুনতে। এবং বর্তমান সমাজের বলো বা যাই হোক, বা যে কোনো পরিস্থিতিতেই হোক আমরা পেরিয়ে এসেছি যে সময় বা এখন, হ্যাঁ, এই বিষয়গুলি খুব প্রাসঙ্গিক হয়ে যায়। আমরা পড়ব কবিতা, শুনবো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের সঙ্গে আছেন বাচিক শিল্পী অপর্ণা গোস্বামী এবং স্পন্দিতা গোস্বামী। আমি আবার শিল্পীদের কাছে যাই। অপর্ণা, কে শুরু করবে এবার আবার কবিতা? আবার আমরা যাই কবিতা। ঠিক আছে। কবি সুকান্ত ভট্টাচার্যের চিল। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখছে, লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সীন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি। তাকে দেখলাম ফুটপাতে মুখ গুজে পড়ে। গম্বুজ শিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে। হালকা হাওয়ায় জানা মেলে দিত আকাশের নীলে। অনেককে ছাড়িয়ে একক, পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত, আজ আর কেউ নেই ছো মারার। ওরই ফেলে দেওয়া উত্তিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তার আজ এগিয়ে গেল নির্ভয়ে। নিষ্ঠুর বিদ্রূপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে। বাহ, খুব ভালো। স্পন্দিতা, বিভিন্ন রকম কবিতা তো কবিরা লিখছেন, প্রেমের কবিতা, দোহের কবিতা, প্রকৃতি নিয়ে কবিতা। তোমার কোনগুলি পড়তে বেশি ভালো লাগে? সত্যি কথা বলতে বিভিন্ন ধরনের কবিতাই করেছি আজ অব্দি, কিন্তু ভালো লাগার বিষয়টা কোথায় থাকে বেশি? হ্যাঁ, লাইক কিছু কিছু কবিতা থাকে না যেটা লাইক তোমার রিয়ালিটি থেকে একটু বেরিয়ে নিয়ে যায় তোমাকে। ধরো সেটা প্রকৃতি হতে পারে বা পূজা পর্যায়ের কবিতা,
খুবই একটা শান্তি দেয় মনকে। আচ্ছা, মানে বড় হয়েছে স্পন্দিতা, বোঝা যাচ্ছে বেশ গুছিয়ে গেছে বলছি। হচ্ছে এখনই শান্তি খোঁজা শুরু হয়ে গেছে না পড়ার চাপে? যে পড়ার চাপে এখন বাবা একটু শান্তি খুঁজি কবিতায় পড়ে পড়ে। আজকাল পড়াশোনাই হোক বা জীবনের যে কোনো দিকটাই হোক, এটাতে এত কম্পিটিশন, এত ভাবনা। আমরা ছোটবেলায় তো এরকম কিছু ভাবিনি যে আমাকে কিছু করতে হবে, যার জন্য কিছু মানে করতেও পারিনি আর কি। তো আমাদের এত টেনশন ছিল না, আমরা বুঝতামই না ওই বয়সে শান্তি কোথায় লাগবে, চাইছি না। ঠিক ঠিক ঠিক, এই কথাটা বলা মানে বলতে চাইছিলাম আমি যে এই বয়সে আমরা শান্তি টান্তির খোঁজে যাইনি। হ্যাঁ, এমনিতে বেশ শান্তিতে ছিলাম আর কি। আমাদের এত কিছু ভাবনা ছিল না। হ্যাঁ, এবার অপর্ণা কি শোনাবে? প্রকৃতি নিয়েই একটা কবিতা, সেই গাছপালা পাখি। হয় না অনেক সময় যে যারা মানে কথা বলে না তাদেরকে আমরা বুঝতে পারি না, ওদেরও যে কিছু ভালো লাগা সুখ দুঃখ আছে একদম, সেটা আমরা বুঝতে পারি না। ওই রকমই গাছেদের একটা কবিতা, গাছেদের জ্বর হলে। গাছেদের জ্বর হলে সারা রাত বসে থাকে একাদশীর চাঁদ, একটার পর একটা পাল্টে দেয় শিশিরের জল পটি। বার কয়েক খোঁজ নিয়ে গেছে পশ্চিমের সুখ তারা। কি গো, তাপ নামলো একটু? পূব আকাশে মেঘের পর্দা সরিয়ে জানালার সরষি দিয়ে উকি দেয় নরম রোদ। চাঁদের চোখ জুড়ে তখন রাত জাগা ঘুম। আমি এবার আসি, গাছকে একটু দেখো, ও বড় সবুজ, ও বড় অবুঝ। যেতে যেতে চাঁদ বলে যায় সূর্যকে। এভাবেই পৃথিবীর সব দায়ভার হাত বদল হয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছর গড়িয়ে শতক সহস্রাব্দ। ঘুম ভাঙা পাখিরা এ বন থেকে সে বনে জানিয়ে দেয়, ওগো তোমরা শুনছো, গাছেদের জ্বর হয়েছে, গাছেদের অসুখ। দল বেঁধে ছুটে আসে সব পশুর দল, পাখিরা উড়ে আসে ভিন গায়ের থেকে। আর ছুটে সব প্রজাপতি, কীট, অনামী পতঙ্গ আর জোনাকির দল। ওরা ঘিরে থাকে গাছেদের, ওদের গাছেরা আজ বড় অসুস্থ। আস্তে আস্তে তাপ নেমে যায় গাছের সবুজ বাকল থেকে। পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয়, গাছ ভালো হয়ে গেছে, গাছ ভালো হয়ে গেছে। আবার গান ফিরে আসে, সুর ফিরে আসে, সুখ ফিরে আসে। আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবীর। বাহ, কি ভালো কবিতা! সত্যি কবিদের কল্পনা, তাই না? কবিরাই অনুভব করতে পারে। একদম, আমি ভাবছিলাম যে মানে কল্পনার গভীরতা যত বেশি হয়, সৃষ্টি বোধ হয় তত সুন্দর হয়ে ওঠে। কবিতাটা তুই পড়ছিলি আর আমি মানে কল্পনা করছিলাম আর কি কি বিষয়, ওইভাবে তো কখনো ভাবিনি আমরা, তাই না? গাছের প্রাণ আছে আমরা সকলেই জানি, কিন্তু গাছকে নিয়ে এভাবে হয়তো কখনো ভাবিনি আমরা। তাই বলি যে কল্পনা যত গভীর হয়, তার সৃষ্টি তত সুন্দর হয়ে ওঠে বোধহয়। এবার মেয়ের কাছে যাই। কবি সব্যসাচী দেবের চণ্ডালিকা। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও,
সারা জীবন আমাকে এই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলি ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়, বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসব খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা। তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা। কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। ভীষণ ভালো। স্পন্দিতা, কলেজে অনুষ্ঠান হয়? এখনো ঠিক সেরকম ভাবে শুরু হয়নি, সবে 5 মাস হলো। আচ্ছা। সেমিস্টার, আশা করি আস্তে আস্তে হবে। নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করবে। অবশ্যই, অবশ্যই। একদম। তোমার নাচটা যে শিখছিলে, মানে কি কি নাচ করছিলে তুমি? আমি গুরু অভিজিৎ ভট্টাচার্যের কাছে ভরতনাট্যমটা শিখেছি এবং এখনো শিখছি। বাহ। একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব। একদম। আমি ভুবনেশ্বর থেকে আসার পরে এই ভ্যাকেশনের টাইমটাতে স্যারের কাছে গেছিলাম এবং প্রথমেই গিয়ে দেখি স্যার একটি বাচ্চা শিশুকে নাচ শেখাচ্ছেন। অ্যান্ড কেন জানি না, বাট ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হলো আমার পুরো গোটা শিশুবেলাটা আমি দেখতে পেলাম। এটা একটা ভালো লাগার মুহূর্ত ছিল, আবার একটু মন খারাপও হলো যে এককালে আমি ছিলাম এখানে। এখন সেইভাবে স্যারের কাছে যাওয়া হয় না, যেহেতু এখানে থাকি না। বাট এটা খুব ভালো বললে যে মানে কিছুদিনের জন্য এসেছো, তারপরেও তুমি স্যারের সঙ্গে দেখা করেছো এবং সেখানে গিয়ে তোমার সেই স্মৃতিচারণ হচ্ছিল ছোটবেলার, তাই না? যত বড় হবে তত এইগুলি আরো বেশি বেশি হবে আর কি। আমাদের যেটা হয়, আমাদের অনুভূতিগুলি থাকা খুব একদম। হ্যাঁ, একদম। আমরা হাতে কলমে কি কাজ করছি সেটা বোধহয় ততটাও মানে গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু আমাদের জীবনের অনুভূতিগুলি যদি মরে যায়। মানে স্পন্দিতা মানে প্রথমেই যেরকম শান্তি টান্তির খোঁজ করেছে বলছিল, ভাবছিলাম যে বেশ মানে সাব্যস্তের মেয়ে, এবং এসে গুরুর সঙ্গে দেখা করেছে, সেখানে গিয়ে এই ছোট্ট বাচ্চাকে দেখে সত্যি আমাদেরও তাই হয়, জানো তো। তোমার তো আরো বড় যত হবে তত বেশি হবে, আমাদেরও ঠিক হয়। তোমাদের দেখে দেখে ওই সময়টা মনে পড়ে যায়, তাই না? কলেজ লাইফ বা স্কুল লাইফের কথা মনে পড়ে। এবং এখানে একটা সুখ আছে যে মনে পড়ার মধ্যে, ভাবনার মধ্যে একটা সুখ আছে। বসে বসে ভাবতেও কখনো কখনো খুব ভালো লাগে, তাই না? অলস দুপুরে ভাবতে ভালো লাগে, বৃষ্টি ভেজা সন্ধ্যায় ভাবতে ভালো লাগে। তো ভাবনাটা বিভিন্ন রকম হয়, তাই না? ভাবনাটাও বিভিন্ন রকম হয়। আপনারা কি শোনাবি? এখন সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা মেয়ের জীবনের কাহিনী, মিলিদি। এটা এর মধ্যেই পেয়েছি কবিতাটা, এত ভালো লেগেছে। শুরু করছি। অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি, পুরী হয়ে গেছো, না থাক বর্ণনা। তবে ভারী কষ্ট হলো, কি রূপ ছিল তোমার একদা। সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল, কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আরেকটা সংসার দেখে
অসহ্য রাগে। তুমি আর যাওনি, সেও আর নেয়নি। তারপর কত বছর, বয়স গা থেকে গড়িয়ে গেল, রূপ সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে, চতুর্দিকে তারপর কত বদল। তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে, শরীর ডুবিয়ে, মন ডুবিয়ে। এই তো সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই কোনো নূতন ঘটনা নিলে না জীবনে? কি পেলে মিলিদি এতগুলো বছর? চিনতেই পারোনি। নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে, চোখ। আর আমি ভীষণ চমকাই দেখে, শিথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজও আজও। ভীষণ রাগ হলো হঠাৎ। তারপর অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি। ধুধু আলপথ দেখি, তিলক ফোঁটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি, আর মনে মনে ভাবি, দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না? দুজন মানুষ পারে না? বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো কবিতা, তাই না? এই যে শেষ লাইনটা ছিল, শেষটা লাইনটা ধরেই যদি বলি আমরা, যে সত্যি আমাদের কথায় কথায় আমরা বিভিন্ন বিষয়ে কত ঘর ভেঙে যায়, কিন্তু দুজন মানুষ যদি একজন একজনকে বোঝে, বা এই জায়গাটা থেকে সরে আসা যায় না, প্রশ্নটা থাকে, তাই না? হ্যাঁ, মানে আমাদের যে সামাজিক ব্যবস্থাপনাটা, আমরা ছোটবেলা থেকে মেয়েদেরকে এটাই শেখাই যে যা কিছু সহ্য করতে হবে, তোমাকে করতে হবে, সমাজ কি বলবে, তোমার ভবিষ্যৎ। আমরা মেয়েদেরকে ওইভাবে তৈরি করি না, শারীরিক এবং মানসিক ভাবে। হ্যাঁ, একদম। যে কোনো পরিস্থিতিতে, মানে তুমি একজন আলাদা মানুষ, তুমি যেখানে থাকছো সব জায়গায়, মানে আমার বাড়িতে থাকলেও তুমি আলাদা মানুষ, তোমার পরিচিতি, তোমার সবকিছু আলাদা। একদম। হ্যাঁ, ওইভাবে তো আমরা তৈরি করি না। মানে হাতে তো ছোটবেলায় পুতুল দিয়ে দিই না? হ্যাঁ, তো সেই জায়গায় মানে একটা বয়সের পরে ওই রকম শক্ত সিদ্ধান্ত নেওয়া, বা সামাজিক পরিবেশগুলো কিন্তু সঙ্গ দিতে হয়, ঠিক, জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে মেয়েরা হয়তো ওইভাবে পাচ্ছে না। এখন অনেকটাই পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরিবর্তনটা একটু অন্যরকম হচ্ছে। আমি সবসময় মেয়েদের পক্ষে বলি না। এখানে আরেকজন আছেন, উনি তাহলে মানে এরপরে প্রোগ্রাম অনুষ্ঠান শেষ হওয়ার পরেই কিছু বলবেন যে আমি কিছু কবিতা লিখবো এবার, অলরেডি বলেও ফেলেছেন। মানে মেয়েদের জীবনে যা কিছুই এখন পর্যন্ত ভালো হয়েছে, সব কিন্তু পুরুষদের কোনো না কোনো, হ্যাঁ, পুরুষের। নজরুলই তো বলে গেছে, হ্যাঁ, পৃথিবীর অর্ধেক, হ্যাঁ, অর্ধেক তো, মানে আমাদের মেয়েদের তো কখনোই গলা তুলে কথা বলার অধিকার ছিল না। সেই অধিকারটা কিন্তু দিয়েছে পুরুষরাই। মানে আজকাল এই বিধবা বিবাহ বা মেয়েদের শিক্ষা হোক, এগুলোর জন্য কিন্তু পুরুষরাই আন্দোলন করেছে। ঠিক। তো ওই আর কি। যাই হোক, আমার শেষে এটাই মনে হয় যে মানুষ, পুরুষ কিংবা মেয়ে বলে নয়, আমরা যখন নিজেকে মানুষ বলে ভাবতে শিখবো, মেয়েরাও কেউ কিন্তু, আমরা কিন্তু ওই যে মিলিদির কথাই হচ্ছিল, এক চিলতে সিঁদুর কিন্তু রেখেছেন, হ্যাঁ, নিজেকে আলাদা করে ভাবতে যেন পারছেন না, বা নিজেকে নিজের পায়ে নিজে দাঁড়ানোর কথা হয়তো ভাবতে পারছেন না। যাই হোক, আমরা যখন নিজেকে মানুষ ভাবতে শিখবো, তখন বোধহয় এই সমস্যাগুলো একটু একটু করে থামবে। মনে করো একটা সন্তান আজ ভূমিষ্ঠ হলো, একটা
বাচ্চা ভূমিষ্ঠ হলো, প্রথমেই জিজ্ঞেস করা হয় ও ছেলে না মেয়ে। মেয়ে, ঠিক। কেন এই কথাটা কেন আসে? হ্যাঁ, আর আরেকটা সন্তান, হ্যাঁ, মানে মানুষ, মানে আমরা একেবারেই 40-50 বছর বয়সে এসে আমাদের মনুষ্যত্ব জাগবে সেটা নয়। আমাদের মানে আমরা যারা মা বাবা তাদেরই কর্তব্য একদম ওই ছোটবেলা থেকে সেইভাবে তৈরি করা। সেই। এবার স্পন্দিতা। শুরু করার আগে একটা কথা বলবো, কখনো আমরা মুখ ফুটে বলিনি সেটা। আচ্ছা, এবার মা কিন্তু ভীষণ ভয় হচ্ছে। হ্যাঁ, ভয় হচ্ছে কিন্তু। আজকে যেখানে যতটুকু আমি আবৃত্তি করতে পারি, নাটক করতে পারি বা নাচ করতে পারি, এর পেছনে পুরোটাই ক্রেডিট মা। বাহ, যাক, এটা কখনো মা একটু আশ্বস্ত হলো। কিন্তু প্রথমে এমন ভাবে হা করে তাকিয়েছিল যে না এবার কি বলবে, সর্বনাশ। ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার নেই, মানে আমাদের পরিবারে সেই সাপোর্টগুলো ছিল সবসময়, কোনো কিছুতেই না নেই, বরং অনেক বেশি ওপেন, মানে বেশি ওপেনটাও মুশকিল বাচ্চাকে তৈরি করার ক্ষেত্রে। তো দেখি তো আমিও ছোটবেলায় ভালোই বাসতাম এই জিনিসগুলো। আর কি দিয়ে কাটাবে ছোটবেলাটায়, ওদের তো এখন খেলাধুলা এগুলো কিছু নেই। হ্যাঁ, তো একা বড় হচ্ছে, তো স্কুলেও দিয়ে দিয়েছি 2 বছর 4 মাস, স্কুলে নিতে চাইছিল। তো ও তো যে আমরা যে নার্সারি যেটা বলি সেটাও পড়েছে 4, 5, 6 বছর এরকম, কারণ বয়স হচ্ছে না, আমি নিতে পারছি। তো একমাত্র ওই সঙ্গী, তো সঙ্গী তো ঠিক আছে, তাহলে নাচ গান আর্ট এগুলি সঙ্গী হোক। ঠিক ঠিক, খুব সুন্দর। স্পন্দিতে পারো, কি শোনাবে? বিশ্বকবির একটি আমার বিশ্বাস এটা সবারই ভালো লাগার কবিতা, অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। বাহ, ভীষণ ভালো। এই কবিতাটা বোধহয় সবারই ভালো লাগার একটা কবিতা, তাই না? অসংখ্য ধন্যবাদ অপর্ণাকে এবং স্পন্দিতা। এভাবেই মাঝে মধ্যে পড়াশোনার ফাঁকে ফাঁকে কবিতা শোনাবে আমাদের, সেই সঙ্গে অলোকেশ দাকেও। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই আমরা রাখবো, সময় শেষ। আমাদের দর্শকরা যারা আছেন আমাদের সঙ্গে এই সকালটা কাটাবেন, কোনোদিন গান নিয়ে থাকি, কোনোদিন কবিতা নিয়ে থাকি। আপনারা আমাদের পাশে থাকবেন, এটা প্রত্যাশা রইল। নমস্কার।